বিশ্ববিখ্যাত বিজ্ঞানী আইজ্যাক নিউটনের তৃতীয় সূত্র মতে একটা জিনিস কিন্তু আমরা সবাই জানি যে প্রত্যেকটা ক্রিয়ারই একটা সমান ও বিপরীত প্রতিক্রিয়া রয়েছে। এখন দেখুন, এই সিজনের শুরু থেকে লিভারপুল কিন্তু শেষ মুহূর্তে গোল দিয়ে দিয়ে অনেকগুলো ম্যাচ জিতছিল। হয়তো বা যে সকল ম্যাচে তাদের জেতার কথাও না, সে সকল ম্যাচেও তারা কিন্তু জিতে যাচ্ছিল শেষ মুহূর্তে গোল দিয়ে দিয়ে। সেটা ছিল একটা ক্রিয়া। এটার বিপরীত প্রতিক্রিয়ায় আমরা দেখছি গত 3 ম্যাচে, যে 3 ম্যাচে তারা কিন্তু হেরে গিয়েছে, আপনারা সবাই জানেন। এবং গত 3 ম্যাচের মধ্যে 2 ম্যাচেই একদম লাস্ট মোমেন্টের গোলে ম্যাচ হাতছাড়া হয়েছে তাদের। সাধারণত যেভাবে তারা আর কি ম্যাচগুলো জিতে থাকে আর কি, এবার তাদের মেডিসিন তারাই হজম করছে এবং ম্যাচ হেরে যাচ্ছে। আমরা ক্রিস্টাল প্যালেসের এগেনস্টে দেখেছি এবং সম্প্রতি দেখেছি চেলসির এগেনস্টে। এবং এই 3টা ম্যাচের পরাজয় কিন্তু ইভেনচুয়ালি ইঙ্গিত করছে যে লিভারপুলের সিচুয়েশন এখন কিন্তু ভালো নাই। কেন ভালো নাই? আপনারা সবাই জানেন যে লিভারপুল এই সিজনে আর্গুয়েবলি তাদের ইতিহাসে সবচেয়ে সফল ট্রান্সফার উইন্ডো কাটিয়েছে। তারা প্রচুর খেলোয়াড় কিনেছে, অনেক টাকা দিয়ে খেলোয়াড় কিনেছে। এত টাকা খরচ করতে আমরা সচরাচর লিভারপুলকে কিন্তু দেখি না। খোলা চোখে কিন্তু মনে হতেই পারে যে এত নতুন খেলোয়াড়, এত ভালো ভালো খেলোয়াড় যেহেতু এসেছেন, তাদের শুরু থেকেই জোস খেলার কথা, কিন্তু সেটা হচ্ছে না। তারা হোঁচট খাচ্ছে কেন? হিসাব করলে দেখবেন যে লিভারপুল এত ভালো ভালো খেলোয়াড়, এত বেশি খেলোয়াড় কিনলেও ইভেনচুয়ালি তাদের কম্বিনেশন কিন্তু খারাপই হয়েছে। কেন? আপনি দেখেন, তারা কিনেছে 10টা খেলোয়াড় ঠিকই, কিন্তু মূল দল এবং একাডেমি দল মিলিয়ে তারা বিক্রি করেছে 15 জনকে। শুধুমাত্র মূল দলের স্ট্রাইকিং পজিশনটাই দেখেন, আমরা আনফর্চুনেটলি দিয়েগো জোতাকে আমাদের মাঝ থেকে হারিয়েছি। লিভারপুলে ছাড়াও বিক্রি করেছে লুইস দিয়াজ এবং ডারউইন নুনিয়েসকে, অর্থাৎ ফরওয়ার্ড লাইন থেকে 3জন খেলোয়াড় চলে গিয়েছে। 3জনের জায়গায় লিভারপুল নিয়ে এসেছে আলেকজান্ডার আইজাক এবং হুগো একিতিকে, অর্থাৎ মাত্র 2জন। সো এখানেই কিন্তু আমরা মোটামুটি একটা ধারণা নিতে পারি যে ফরওয়ার্ড লাইনে লিভারপুলের অন্তত একজন খেলোয়াড়ের কমতি রয়েছে। ঠিক এইভাবেই প্রত্যেকটা স্কোয়াড পজিশনে কিছু না কিছু খামতি রয়েছে লিভারপুলের। আমরা এক্সপেক্ট করেছিলাম যে নতুন খেলোয়াড় আসার কারণে এবং স্কোয়াডের এরকম টুকটাক খামতি থাকার কারণে লিভারপুলকে ভুগতে হতে পারে। সেই ভোগাটাই এখন দলটা ভুগছে। দলের সবচেয়ে বড় দামি তারকা ফ্লোরিয়ান ভার্টস এখনো প্রতিযোগিতামূলক ম্যাচে গোল এবং অ্যাসিস্ট করতে পারেনি। যদিও উনি কমিউনিটি শিল্ডে অ্যাসিস্ট করেছিলেন, কিন্তু ফর সাম রিজন সেটা অনলাইনে আমরা দেখি না। আমরা প্রিমিয়ার লিগ শুরু হওয়ার পর থেকে যে 9টা ম্যাচ হয়েছে, সেই 9টা ম্যাচে ফ্লোরিয়ান ভার্টসের কোনো গোল এবং অ্যাসিস্ট নেই। এটা নিয়ে অনেক বেশি ডিসকাশন হচ্ছে, কেন উনি গোল করতে পারছেন না, লিভারপুলের ইন জেনারেল কি সমস্যা, এটা নিয়ে আজকের ভিডিও। লিভারপুলের সমস্যাটা বোঝার আগে আমাদেরকে জানতে হবে যে গত সিজনে লিভারপুল কোন ফরমেশনে খেলেছিল এবং সেই ফরমেশনে মূলত মূল একাদশে কারা কারা খেলতে পারতেন। এখানে এক একজনের ভূমিকা ছিল এক এক রকম। যেমন এখন যেহেতু ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ড নেই, গত সিজনে কিন্তু তিনি ছিলেন এবং তিনি লিভারপুলের শিরোপা জয়ের পেছনে অন্যতম প্রধান ভূমিকা রেখেছিলেন। এই যে আমরা সবসময় বলি যে পেছন থেকে বিল্ড আপ করার যে একটা প্রয়োজনীয়তা আক্রমণ গঠন করার ক্ষেত্রে, যারা বল পজিশনে রেখে বা প্রতিপক্ষকে ডমিনেট করে খেলতে পছন্দ করে, তারা চায় পেছন থেকে বল বিল্ড আপ করে পেছন থেকে আস্তে আস্তে গ্র্যাজুয়ালি বলটা সামনে নিয়ে যেয়ে আক্রমণ করতে। সো এই পেছন থেকে বল প্রোগ্রেশনের যে ব্যাপারটা, সেই প্রোগ্রেশনের ব্যাপারটায় ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ড অনেক বেশি সাহায্য করতেন, যেহেতু তার বল প্লেইং ক্যাপাবিলিটি অসাধারণ। বিশ্বের বর্তমান সময়ে যদি অসাধারণ পাসিংয়ের দিক থেকে বা পেনেট্রেটিভ ক্রিয়েশনের দিক থেকে কোনো যদি খেলোয়াড় থেকে থাকেন 2-1জন, তাদের মধ্যে ট্রেন্ট অফকোর্স একজন থাকবেন এবং তিনি পেছন থেকে লিভারপুলের খেলাটা গড়ে দিতে সাহায্য করতেন। যেহেতু সাহায্য করতেন, তিনি অনেকটা সামনে চলে এসে মিডফিল্ডে ইনভার্ট করতেন এবং মাঝখানে নাম্বার 6-এ থাকা রায়ান গ্রাভেনবার্গের সঙ্গে ছোট ছোট পাস দেওয়ার মাধ্যমে এভাবে বিল্ড আপ করতেন। এখানে গ্রাভেনবার্গ থাকতেন, এখানে ম্যাকালিস্টার থাকতেন। সো ট্রেন্টের মেইন ভূমিকাটা ছিল অন দ্য বল বিল্ড আপের, পেছন থেকে বিল্ড আপ করার জন্য। ট্রেন্ট যখন উপরে চলে যেতেন তখন এই জায়গাগুলোকে কভার করতেন ইব্রাহিমা কোনাটে, ভ্যান ডাইক একটা সুইপারের ভূমিকা নিতেন, আর রবার্টসনের ভূমিকা ছিল মোস্টলি অ্যাজ আ থার্ড সেন্টার ব্যাক। মানে তার বল প্লেইং ক্যাপাবিলিটি বা বিল্ড আপ ক্যাপাবিলিটি ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ডের মতো এক্সেপশনাল কখনোই ছিল না, তাই উনি এইখানে থার্ড সেন্টার ব্যাকের ভূমিকা পালন করতেন। সো লিভারপুলের পজিশন অন দ্য বল থাকতো এভাবে। আরেকটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল ডমিনিক জোবোসলাইয়ের। ডমিনিক জোবোসলাই এই জায়গাগুলো এমন ভালোভাবে প্রেস করতেন যে মোহাম্মদ সালাহকে পেছনে নেমে দলকে ডিফেন্সিভলি সাহায্য করতে হতো না, তিনি সরাসরি ডি বক্সে ঢুকে গোল করা এবং গোল করানোর দিকে মনোযোগ দিতে পারতেন। এখন সালাহ যেন সবসময় উপরে থাকতে পারেন এবং গোল করার জন্য অপটিমাম পজিশনে থাকতে পারেন, সেটা নিশ্চিত করতেন জবোসলাইয়ের পাশাপাশি লুইস দিয়াজ অত্যন্ত ইন্ডাস্ট্রিয়াস একজন খেলোয়াড়, অত্যন্ত পরিশ্রমী একজন খেলোয়াড়। অফ দ্য বল সিচুয়েশনে উনি এনশিওর করতেন যেন সালার পেছনে প্রতিপক্ষের ডিফেন্ডারদের অত বেশি নজর যেন না থাকে। উনি অনেক ইন্ডাস্ট্রিয়াস খেলোয়াড় থাকার কারণেই এই জিনিসটা হয়েছে। একই কাজ ক্রিয়েশনের পাশাপাশি ডমিনিক জবোসলাইও করতেন। অর্থাৎ লিভারপুলের কোচ আর্নে স্লট গত সিজনে লিভারপুলের টোটাল ট্যাকটিক্সটাই এমনভাবে সাজিয়েছিলেন যাতে সালাকে সর্বোচ্চ পরিমাণে অপটিমাইজ করা যায়। আর এদিকে অ্যালেক্সিস ম্যাকালিস্টার সুন্দর মতো নাম্বার 6 এবং এই লেফট ব্যাক এবং লেফট উইংয়ে যারা থাকতেন তাদের সাথে কম্বাইন করে একটা এয়ার টাইট সিচুয়েশন ক্রিয়েট করতেন।